যারা ক্লাস 9-10 এ পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কিন্তু অনেকেরই ১ নং প্রশ্নের উত্তর দিতে গেলে সমস্যা হয়, যেখানে এমসিকিউ থাকে ফার্স্ট পেপারে। আজকে তোমাদেরকে এরকমভাবে দেখিয়ে দিব যে, কোনো কিছু না পারলেও যাতে তোমরা প্যাসেজ থেকে উত্তরটা বের করে দিতে পারো। দেখো, আমরা প্যাসেজের মধ্যে দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে, এখান থেকে জি এর প্রশ্ন হয়েছে, এখান থেকে এফ এর প্রশ্ন হয়েছে। তো চলো আমরা প্রশ্ন বাই প্রশ্নটা দেখি, এরপর আমরা উত্তরগুলো দেখব কোথা থেকে কোন উত্তরটা হচ্ছে। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার, অর্থাৎ আমরা প্রকৃতির ধ্বংসলীলা নিয়ন্ত্রণ করতে পারি। তোমাদেরকে 4টা অপশন দেওয়া থাকবে। প্রথম অপশনটা এই প্রশ্নে সেটা হলো ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড ট্রু টু আওয়ার ওয়ার্ড, যদি আমরা সচেতন হই এবং আমাদের কথার প্রতি সত্যনিষ্ঠ থাকি। দ্বিতীয় অপশন ইফ উই ডিপেন্ড অন দ্য ফোর্স অফ নেচার, যদি আমরা প্রকৃতির শক্তির উপর নির্ভর করি। ৩ নাম্বার হলো ইফ উই মেক দ্য রেস্কিউ টিম, যদি আমরা উদ্ধারকারী দল গঠন করি। ৪ নাম্বার হলো ইফ উই ইউজ টেকনোলজি, যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি। বলো এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে ১ নাম্বারটা, ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড ট্রু টু আওয়ার ওয়ার্ড, অর্থাৎ যদি আমরা সচেতন হই এবং আমাদের কথার প্রতি সত্যনিষ্ঠ থাকি। উত্তরের কারণটা কি বলতো? কারণটা হলো প্যাসেজের শেষে বলা হয়েছে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে দুর্গত মানুষের সংখ্যা বাড়বে, অর্থাৎ প্রকৃতির ধ্বংসলীলা কমাতে আমাদের সচেতন হওয়া এবং সময় মতো দায়িত্ব পালন করা বা ওয়াদা রক্ষা করা জরুরি। এখানে দেখো আমাদেরকে যে প্যাসেজটা দেওয়া ছিল, এটা ছিল প্যাসেজটা প্রথম মডেলের, এবং এই যে শেষে এই লাইনটাতে দেখো বলছে if we can't take prompt actions to adapt to climate change, একদম শেষের দিকে। এই যে আমরা কিন্তু লাইন বাই লাইন অনুবাদও দিয়ে দিয়েছি। দেখো বলতেছে যে আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। এখানে কিন্তু আমাদেরকে পরিবর্তনের সাথে, জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে বলা হচ্ছে। তো মানিয়ে নেওয়া মানেই কিন্তু সতর্ক থাকা, তাই না? তাই কিন্তু এখানে আমাদের এই উত্তরটাকে সিলেক্ট করতে হবে যে যদি আমরা সচেতন হই, সতর্ক থাকি এবং আমরা যদি পরিবেশের ক্ষতি নিজেরা না করি, তাহলে কিন্তু প্রকৃতিও কিন্তু আমাদেরকে ধ্বংস করবে না। আমাদের আগের ভিডিওটিতে শামসুন নাহার কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম শামসুন নাহার। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রানা, থ্যাংক ইউ রানা। এরপর দেখো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা, এটা হলো দ্য অপোজিট ওয়ার্ড অফ গ্রিডি ইজ, অর্থাৎ গ্রিডি যে শব্দটা আছে এই শব্দের বিপরীত শব্দ কি? দেখো বলছে অপোজিট, অপোজিট মানে বিপরীত। তো গ্রিডি এর অর্থ কি আগে সেটা আমাদের জানতে হবে। গ্রিডি মানে হলো লোভী। তো এখানে যে 4টা অপশন দেয়া আছে, এই 4টার মধ্যে কোনটা দিয়ে লোভীর বিপরীত বোঝায় সেটা আমাদের দেখতে হবে। তো লোভীর বিপরীত কি হবে? যে নির্লোভ, যার কোনো লোভ নেই। প্রথমটা হলো ডিজায়ার্ড, কাঙ্ক্ষিত। দ্বিতীয়টা হলো সেলফিশ, স্বার্থপর, যে নিজের স্বার্থের জন্য কাজ করে, তার মানে এটা তো লোভীর মতোই বোঝায়। এরপর 3 নম্বর হলো আনসেলফিশ, নিঃস্বার্থ, যার কোনো বিন্দু পরিমাণ লোভ নাই। এরপর 4 নম্বর হলো ভোরাইশাস, মানে পেটুক, অতিভোজী, মানে যে বেশি বেশি খায় আর কি। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি উত্তরটা হবে আনসেলফিশ। উত্তরের কারণটা কি? গ্রিডি মানে হলো লোভী বা স্বার্থপরের মতো সবকিছু গ্রাস করতে চাওয়া। এর বিপরীত অর্থ হলো নিঃস্বার্থ বা আনসেলফিশ। এই যে এই লাইনটা কিন্তু আমাদের এখানে ছিল একটু উপরে, এই যে দ্য গ্রিডি যমুনা, এখানে যমুনাকে লোভী বলা হয়েছিল। এটা কিন্তু তুমি সরাসরি প্যাসেজের মধ্যে পাবে না উত্তরটা, একটু মাথা খাটাতে হবে, কারণ প্রশ্নটার মধ্যেই বলছে যে অপোজিট ওয়ার্ড বলতে হবে এইটার। তাই কিন্তু এটার উত্তরটা এটা হচ্ছে, এখানে একটু মাথা খাটাবা। এরপর সি নাম্বার কোয়েশ্চেনটা হলো দ্য ওয়ার্ড হার্শ কুড বি রিপ্লেসড বাই, হার্শ শব্দটার যা দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। খেয়াল রাখবে তোমাদের কিন্তু সাধারণত 7টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নই এই ওয়ার্ড রিলেটেড থাকে। বেশিরভাগ সময় 3টা বা কোনো সময় 2টা থাকতে পারে। আর বাকি 4টা কোয়েশ্চেন থাকে হলো তোমাদের সরাসরি প্যাসেজ থেকে। তো দ্বিতীয় এটাও দেখো ওয়ার্ড রিলেটেড, বলছে যে হার্শ শব্দটা কি দিয়ে রিপ্লেস করা যাইতে পারে? রিপ্লেস করা যাইতে পারে এই মানে বুঝে নিবা সমার্থক, মানে এইটার সমান অর্থ প্রকাশ করে অন্য কোন শব্দটা নিচে থেকে। প্রথমে বুঝো হার্শ মানে কি? হার্শ মানে হলো কঠোর বা নিষ্ঠুর শব্দ। এটার প্রথম যেই অপশনটা দেওয়া আছে সেটা হলো ইনডালজেন্ট, মানে হলো প্রশ্রয় দানকারী, এটা হবে না। দ্বিতীয়টা সফট, খুব নরম বোঝায় যেটা,
এটাও হবে না, কারণ কঠোরের বিপরীত হলো নরম। এটা তোর বিপরীত বলেনি, সমার্থক বলছে। মানে এই শব্দটাকে কোন শব্দ দিয়ে রিপ্লেস করা যায় যাতে অর্থ একই থাকে? হেজি দেখো বলছে, হেজি মানে অস্পষ্ট, মানে কুয়াশাচ্ছন্ন এরকম কিছু, তো হেজিও হবে না। শেষেরটা হলো গ্রিম। গ্রিম মানে হলো ভয়াবহ বা নিষ্ঠুর। তার মানে এটার সাথে এটা কিন্তু হচ্ছে, তাইলে উত্তরটা হবে এইটা। এই যে উত্তরের কারণ দেয়া আছে, হার্শ বলতে এখানে নিষ্ঠুর বা কঠিন বাস্তবতাকে বোঝানো হয়েছে। অপশনগুলোর মধ্যে গ্রিম শব্দের অর্থ ভয়াবহ বা নিষ্ঠুর, তাই এটি সঠিক প্রতিশব্দ। এরপর ডি নাম্বার, উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার। আমরা প্রকৃতির এই বিপর্যয় নিয়ন্ত্রণ করতে পারি। এটার অ্যান্সারটা কোনটা হবে? শেষেরটা। ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড ট্রু টু আওয়ার ওয়ার্ড, অর্থাৎ এই যে যদি আমরা সচেতন হই এবং আমাদের কথার প্রতি সত্যনিষ্ঠ থাকি। এই কোয়েশনটা কিন্তু এ নাম্বার কোয়েশন হচ্ছিল, মানে ওইটার মতোই পুরোপুরি, জাস্ট হালকা একটু ঘুরিয়ে দিয়েছে। তো এটা উত্তরের কারণটা কি? এটি কিন্তু প্রথম প্রশ্নের মতোই জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় আমাদের সচেতনতা এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ বা কথা রাখা প্রকৃতির বিপর্যয় হ্রাসে সহায়তা করতে পারে। এরপর ই নাম্বার কোয়েশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড কনজিউমড? এই পাঠ্যপুস্তক অনুযায়ী কনজিউমড শব্দটির অর্থ কী? কনজিউম মানে আগে বোঝো, কনজিউম মানে হলো খেয়ে ফেলা বা খাওয়া, ভোগ করা। তো এইটা অনুযায়ী কি হতে পারে অর্থ? ডিক্রিজড, ডিক্রিজ মানে তো কমে যাওয়া। ডিকেইড মানে হলো ক্ষয় হওয়া। ডিস্ট্রয়েড মানে ধ্বংস হওয়া। আর সেটা হলো টু ইউজ সামথিং, কোনো কিছু ব্যবহার করা। তো আমরা বুঝতে পারতেছি এখানে ডিস্ট্রয় বা ধ্বংস করা বোঝাবে। প্যাসেজে কনজিউমড দিয়ে নদী ভাঙ্গন মেহেরজানের জমি জমা গ্রাস করা বা ধ্বংস করা বুঝিয়েছে, তাই এখানে ডিস্ট্রয়েড সবচেয়ে সঠিক অর্থ বহন করে। আশা করি এটাও বুঝতে পেরেছ। এরপরে এক নম্বর দেখো, ওয়ান্স মেহেরজান ওয়াজ, এক সময় মেহেরজান ছিল। কীরকম ছিল? ইমপোভারিশড, দরিদ্র বা রিক্ত। 2 নম্বর সলভেন্ট, সচ্ছল। 3 নম্বর পুয়ার, গরিব। 4 নম্বর ইনসলভেন্ট, অসচ্ছল। এখানে দেখো, এখানে একটা টুইস্ট আছে, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এটা সরাসরি কিন্তু দেয়া নেই। তুমি যদি দেখো প্যাসেজের মধ্যে, চলো আমরা যাই। এই যে এক নম্বরে বলছেন, নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, মানে খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছুই ছিল। কি ছিল? আ ফ্যামিলি, একটা পরিবার ছিল। অ্যারাইভাল ল্যান্ড, মানে চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটল, মানে গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল, অনেক কিছুই ছিল। যদি একজন মানুষের পরিবার, চাষযোগ্য জমি এবং গরু ছাগল থাকে, তখন তার ফ্যামিলির অবস্থাটা কেমন হয়? সে কিন্তু সচ্ছল থাকে, তাই না? তো এখানে ওয়ান্স মেহেরজান ওয়াজ, এক সময় মেহেরজান কেমন ছিল? এখানে কিন্তু আমরা দিব সলভেন্ট, সচ্ছল ছিল। সলভেন্ট মানে সচ্ছল। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, এটা কিন্তু সরাসরি দেয়া নেই, দেয়া আছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। এখানে তোমার বুঝে নিতে হবে নিজের মাথা খাটিয়ে, ঠিক আছে? তো এটার উত্তরের কারণটা আমরা দেখে নিলাম ইতিমধ্যেই। মেহেরজানের এক সময় জমি, ঘরবাড়ি এবং গবাদি পশু ছিল, যার অর্থ হলো সে এক সময় অভাবী ছিল না, বরং সচ্ছল বা অবস্থাপন্ন ছিল। এরপর জি নাম্বার, উইসপারিং উইন্ড ইজ দ্য, অর্থাৎ উইসপারিং উইন্ড বলতে কি বোঝায় আসলে? উইসপারিং মানে হলো শো শো করা বাতাস, উইসপারিং উইন্ড। প্রথমটা বলছে আমাদেরকে, উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, নদীর ওপার থেকে বয়ে আসা বাতাস, না এটা না। দ্বিতীয়টা দেখাও, উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, মানে বাতাস যা শো শো বা ফিস ফিস শব্দে প্রবাহিত হয়। আমরা কিন্তু বুঝে ফেললাম, এই যে উইসপারিং মানে আমরা বুঝতে পারতেছি শো শো করা। আবার এখানে একটা ওয়ার্ড আছে দেখো, হিসিং সাউন্ড, হিসিং মানেই কিন্তু শো শো করা। তাহলে এই জি এর অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বারটা, বাতাস যা শো শো বা ফিস ফিস শব্দে প্রবাহিত হয়। এটার উত্তরের কারণ কি? হুইসপারিং মানে হলো ফিসফিস করা। বাতাসের গতির সাথে যখন কোনো মৃদু শো শো বা ফিসফিস শব্দ যুক্ত হয়, তখনই তাকে হুইসপারিং উইন্ড বলা হয়। এটাও কিন্তু আমাদেরকে দেয়া আছে এখানে একদম উপরের দিকে, এই যে দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। এখানে হুইসপারিং উইন্ড থাকলেও সরাসরি কিন্তু অ্যান্সার কোনটা হবে সেটা বলা নাই। এটা আমাদের বুঝে নিতে হবে এই ওয়ার্ডের দিকে, ওয়ার্ডের মিনিংয়ের দিকে খেয়াল করে। আজকের মডেলের সবগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের জন্য কিন্তু আমরা মোট 20টা মডেল এরকমভাবে সলভ করেছি। দেখো প্রতিটার আমরা প্যাসেজ দিয়েছি, এরপর প্যাসেজের কোন জায়গায় সেটার উত্তর আছে সেটা মার্ক করে দিয়েছি এরকমভাবে। এরপর প্রতিটা প্যাসেজের লাইনের লাইন বাই লাইন অনুবাদ দিয়ে দিয়েছি। এরপর প্রতিটা প্রশ্নেরই আবার আমরা এরকম অনুবাদ, তারপর প্রতিটারই যেই ইয়েগুলো আছে অপশনগুলো, সেগুলোর অনুবাদ প্লাস অ্যান্সার, এবং অ্যান্সারের কোন কারণ
ওই কারণটাও দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এই যে এখানে প্রতিটা জায়গায়, জায়গায় কিন্তু আমরা দাগ দিয়ে দিয়েছি যে এটার মধ্যে এই অ্যান্সার, যেমন এখানে জি এর অ্যান্সার আছে। এরকম কিন্তু আমরা লাইনে প্রতিটারই দিয়ে দিয়েছি। তোমাদের জন্য আমরা মোট 20টা মডেল, একদম শেষ পর্যন্ত যাও। এটা হলো লাস্টটা। এখানে দেখো মোট 20টা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি মডেল, এরকমভাবে সলভ করে। তোমরা যদি এটা কিনতে চাও তাহলে এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা। কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো।